Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 23শে জুলাই 2025। আমাদের বাল কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 33তম ক্লাস এবং দণ্ডবিধি এর প্রথম ক্লাস। তো দণ্ডবিধি 1860 সালের একটা আইন। এটাকে ইংরেজিতে বলে দ্য পেনাল কোড 1860। দণ্ডবিধি আসলে কি পড়ার আগে একটু বলে নেই, সেটা হলো সমগ্র আইনের আহ, যে সমগ্র যে আইন আছে এই আইনগুলোকে দুইটা শ্রেণীতে বিভক্ত করা যায় বা দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট পড়তেছেন, এই 7টা সাবজেক্ট সহ আরো অন্যান্য যে আইনগুলো আছে এই আইনগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল। প্রসিডিউরাল ল কাকে বলে? প্রসিডিউরাল ল হচ্ছে যে আইনে বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে। সহজভাবে বললে মামলা করার পদ্ধতি নিয়ে আলোচনা করছে, যে একটা মামলা কোথায় হবে, কিভাবে হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে। এই পদ্ধতিগুলো যে আইনে আলোচনা করছে সেটাকে বলে হচ্ছে আপনার পদ্ধতিগত আইন। আর যে আইনে আপনার দণ্ড বা প্রতিকার সম্পর্কে আলোচনা করছে, কিন্তু ওই দণ্ড বা প্রতিকার পাওয়ার জন্য কোন পদ্ধতিতে মামলা করতে হবে, কোথায় বিচার হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে, এই কথাগুলো ওই আইনে বলা নাই। ওই আইনে জাস্ট বলা আছে প্রতিকার কি, দণ্ড বা প্রতিকার কি, শাস্তি কি, সংজ্ঞার শাস্তি বা সংজ্ঞার প্রতিকার। সে আইনকে বলে আপনার সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন বা মূল আইন। তো সেই হিসেবে আমরা এই যে যে স্যার আজকে প্লিজ। করতেছি। হ্যাঁ, লোকসানা বলবেন কিছু? স্যার পৃষ্ঠা কত? আচ্ছা, দেখেন আমরা এই যে যে দণ্ডবিধি আজকে পড়া শুরু করব, এই দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের সংজ্ঞা দিছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, এই দণ্ডবিধিতে চুরির সংজ্ঞা দিছে, যে চুরি কাকে বলে, চুরির শাস্তি কাকে বলে, এটা বলছে। কিন্তু চুরির মামলা কোথায় করতে হবে, চুরির মামলা বিচার কিভাবে হবে, চুরির মামলার অনুসন্ধান কিভাবে হবে, চুরির মামলার রায় ঘোষণা কিভাবে হবে, এই কথাগুলো কিন্তু দণ্ডবিধিতে নেই। তো সেই হিসেবে দণ্ডবিধি হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। আর এই দণ্ডবিধিরে যদি আমি মামলা করতে চাই দণ্ডবিধির ধারা অনুসারে, তাহলে আমার লাগবে একটা প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল লটা হলো ফৌজদারি কার্যবিধি। অর্থাৎ এরা একে অন্যের পরিপূরক। শুধু প্রসিডিউরাল ল দিয়ে কিছু হবে না, শুধু সাবস্ট্যান্টিভ ল দিয়ে কিছু হবে না। এজন্য আমি যখন পড়াই আপনাদের বলি যে প্রসিডিউরাল ল হলো একটা বন্দুকের মতো, আর সাবস্ট্যান্টিভ ল হচ্ছে গুলি। এখন শুধু বন্দুক দিয়ে কিন্তু কিছু হয় না, লাগবে কি? গুলি। আবার শুধু গুলি দিয়েও কিছু হয় না, লাগবে কি? বন্দুক। তো তাহলে খুব সহজভাবে যদি বলি, যে আইনে বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে তাকে প্রসিডিউরাল ল বলে, আর যে আইনে দণ্ড বা প্রতিকার বা শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই আইনকে বলে সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন। আচ্ছা, এখন আহ এতটুকুও যে মনে রাখতে পারবেন না, তার জন্য সহজ তরিকা হলো যে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল যে আমাদের পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষার জন্য 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টের মধ্যে দুইটা হলো সাবস্ট্যান্টিভ ল। সেই দুইটা হলো, একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই দুইটা ছাড়া আর যতগুলো আইন আছে সবগুলো হচ্ছে কি? প্রসিডিউরাল ল। ঠিক আছে? তো এই যে দেখেন আমরা পড়া শুরু করি, পেজ নাম্বার জানতে চাইছেন, 599 পেজ। আর যারা বই আলাদা করছেন দণ্ডবিধি তো দণ্ডবিধি দেখেন। তো আমরা চলে আসি প্রাথমিক আলোচনা। দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। দণ্ডবিধি অপরাধ সংক্রান্ত একটি মৌলিক বা তত্ত্বগত আইন। এই আইনে বিভিন্ন অপরাধকে, আন্ডারলাইন করবেন, সংজ্ঞায়িত করা হয়েছে। বিভিন্ন অপরাধের সংজ্ঞা দিছে। সংজ্ঞা আহ, অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান এবং শাস্তির পরিমাণ ইত্যাদি নিয়ে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেগুলোর বিচারের পদ্ধতি দেওয়া হয়নি। বিচারের পদ্ধতি কোথায় আছে? ফৌজদারি কার্যবিধিতে। দণ্ডবিধির অধীন অপরাধ সমূহ কিভাবে বিচার করা হবে তা দণ্ড সম্পর্কিত পদ্ধতিগত, এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করে যে ভাই প্রসিডিউরাল ল কি আর সাবস্ট্যান্টিভ ল কি, বলে দিবেন যে আইনে
একটা মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে, সেটা হলো প্রসিডিউরাল ল। আর সাবস্ট্যান্টিভ ল কি? সাবস্ট্যান্টিভ লতে যে আইনে দণ্ড বা শাস্তি বা প্রতিকার সম্পর্কে আলোচনা করছে সেটাকে বলে কি? সাবস্ট্যান্টিভ ল। কথা শেষ। তো সেই হিসাবে দণ্ডবিধি হলো হচ্ছে একটা কি? সাবস্ট্যান্টিভ ল। এখন আমরা দণ্ডবিধির যে খসড়া প্রণয়ন, এখানে একটু চলে আসি। ভারতীয় উপমহাদেশে গোল দিবেন সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয়, গোল দিবেন 1834 সালে। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় কত সালে? 1834 সালে। আইন কমিশনের কাজ কি? আইন কমিশনের কাজ বিভিন্ন আইন নিয়ে গবেষণা করা, আইনের খসড়া তৈরি করা। বুঝছেন? তো প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, আন্ডারলাইন করবেন, থমাস ব্যাবিংটন ম্যাকুলে, যার আর এক নাম হচ্ছে লর্ড ম্যাকুলে। প্রথম যে আইন কমিশন ছিল, যেটা গঠন করা 1834 সালে, সেটার চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে, যার আর এক নাম হচ্ছে কি? লর্ড ম্যাকুলে। এবং আন্ডারলাইন করবেন, জি ডাব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট, জে এম ম্যাকলয়েড ছিলেন কমিশনার। তাহলে চেয়ারম্যান ছিলেন একজন, কমিশনার ছিলেন কয়জন? তিনজন। জে ডাব্লিউ অ্যান্ডারসন একটা, এফ মিলেট একটা, জে এম ম্যাকলয়েড একটা। তাহলে এই তিনজন ছিলেন হচ্ছেন কমিশনার। তাহলে যদি বলে যে প্রথম আইন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন? চেয়ারম্যান একজন, কমিশনার তিনজন, মোট সদস্য কয়জন? চারজন। তারপরে গোল দিবেন 1837 সালে এই কমিশন দণ্ডবিধি প্রণয়নের জন্য খসড়া জমা দেয়, এবং এই কমিশন দণ্ডবিধির খসড়া তৈরি করে খসড়া জমা দেয় কত সালে? 1837 সালে। 6 অক্টোবর 1860 সালে বিলটি পাস হয়। এবং এই যে যে বিলটি পাস করে সংসদে, যে কোনো বিল সংসদে পাস করে বাংলাদেশ সংবিধানের 80 অনুচ্ছেদ অনুসারে সংসদে পাস করে, এলো বাংলাদেশের কথা বলতাম, আর তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টে 6 অক্টোবর 1860 সালে পাস হয়, এবং 1 জানুয়ারি 1862 সাল থেকে আইনটি কার্যকর হয়। তো আপনারা ছোট্ট একটা কাগজ নিয়ে সেখানে লিখে ফেলবেন যে ফৌজদারি কার্যবিধি পাস হয় কবে, কার্যকর হয় কবে। দণ্ডবিধি পাস হয় কবে, কার্যকর হয় কবে। দণ্ডবিধি পাস হয় কবে? 6 অক্টোবর 1860, আর কার্যকর হয় 1 জানুয়ারি 1862। এই দুইটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা একটু তথ্যচিত্রতে চলে আসি। দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন। দণ্ডবিধি সর্বপ্রথম পাস হয় 6 অক্টোবর 1860 সালে। দণ্ডবিধি কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। 1 জানুয়ারি 1862 সালে। দণ্ডবিধিতে মোট ধারা আছে, আন্ডারলাইন করেন, 511টা। মোট ধারা আছে 511টা। এবং এটা গুরুত্বপূর্ণ, মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488টা। তিনটে স্টার দেন। মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488, 88 বা 88 যাই বলেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে 1860 সালে যখন দণ্ডবিধি পাশ করা হলো, তখন ধারা ছিল 488টা। বর্তমানে আছে কয়টা? 511টা। 11টা। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি পড়ি, দেখেন, 1 নম্বর প্রশ্ন, দণ্ডবিধি বা পেনাল কোড প্রণীত হয় কত সালে? প্রণীত মানে প্রণীত নিচে লেখেন পাস। প্রণীত হয় 1860 সালে। তারপরে দণ্ডবিধি কোন ধরনের আইন? সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। তারপরে পেনাল কোড একটা, পেনাল কোড হলো একটি ড্যাশ, পেনাল কোড হলো একটি সাবস্ট্যান্টিভ ল। তারপরে দেখেন 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কে ছিলেন? লর্ড ম্যাকুলে। লর্ড ম্যাকুলে। 5 নং প্রশ্নটা এখানে একটু তথ্যগত ভুল আছে, একটু পড়ি দেখেন। পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 সালের, অ্যাকচুয়ালি আইন কমিশন গঠিত হয় 1837 না, কততে? 34 সালে। তো যাই হোক, এখানে উত্তর হবে লর্ড ম্যাকুলে, কমিশনার ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর কে? মিলেট। তো এই তিনজনের নাম, মোট 4 জনের নাম আপনার মনে রাখতে হবে, লর্ড ম্যাকুলে, কমিশনার ম্যাকলয়েড, অ্যান্ডারসন ও কে? মিলেট। আমরা সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলো পড়ে নিয়েন, এগুলো ইনশাল্লাহ পারবেন। আমি আপনাদের আবারও বলি যে আমি যা পড়তে দিব সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলো আপনারা পড়বেন। যদি কারো বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাদের গ্রুপে দিবেন, বা আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিবেন যে স্যার এই প্রশ্ন বুঝতে পারি নাই, অথবা নেক্সট ক্লাসে এসে জিজ্ঞাসা করবেন যে স্যার এই প্রশ্ন বুঝতে পারি নাই।
তাহলে আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি, তারপরে আমরা চলে আসি, আমরা নেক্সট টপিকে পড়বো। তাই তানবিন নেন। তানবিন বলেন, পদ্ধতিগত আইন কাকে বলে? পদ্ধতিগত আইন আর যে আইনে মামলার পদ্ধতি সম্পর্কে আলোচনা আলোচনা করছে, পদ্ধতিগত আইনের একটা নাম বলেন। প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন একটা নাম বলেন। উদাহরণ দিব। হ্যাঁ, উদাহরণ। যে কোনটা পদ্ধতিগত আইন? ফৌজদারি কার্যবিধি। ধন্যবাদ, ফৌজদারি কার্যবিধি। আর তত্ত্বগত আইন কাকে বলে? যে আইনে দণ্ড বা শাস্তি নিয়ে আলোচনা করছে, প্রতিকার নিয়ে আলোচনা করছে, তারে বলে তত্ত্বগত আইন। উদাহরণস্বরূপ এই যে আমরা তত্ত্বগত আইন মাত্র শুরু করলাম। ধন্যবাদ। এই লিলি, আপনি বসছেন? আচ্ছা, কি বসছেন একটু পরে জিজ্ঞেস করবানি। দেখেন, আমরা চলে আসি দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। দেখেন, আঞ্চলিক প্রয়োগ আসলে কাকে বলে? আঞ্চলিক প্রয়োগ মানে হলো যে এই দণ্ডবিধি কোন কোন অঞ্চলে প্রয়োগ করা যাবে এটা ভাবেন। মানে দণ্ডবিধিটা এটাকে বাংলাদেশে কোন কোন জায়গায় প্রয়োগ করা যাবে, বা বাংলাদেশের বাইরে অন্য কোনো জায়গায় প্রয়োগ করা যাবে কিনা, এটাই মূল কথা। তো একটু যদি পড়ি, এই যে যে দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড, এটা আলোচনা করছে 2 থেকে 4 ধারা। 2 থেকে 4। তো দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, দণ্ডবিধির 2 থেকে 4 ধারায় দণ্ডবিধির আঞ্চলিক এখতিয়ার বা প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। 1860 সালে দণ্ডবিধি যে শুধুমাত্র, আন্ডারলাইন করেন, বাংলাদেশে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে প্রয়োগ হবে তা নয়, বরং গোল দিবেন বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে। তাহলে দণ্ডবিধিতে শুধু বাংলাদেশে অপরাধ সংঘটিত হলেই প্রযোজ্য বিষয়টা তা না, বাংলাদেশের বাইরেও যদি অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রেও দণ্ডবিধি প্রযোজ্য হতে পারে। দণ্ডবিধি বাংলাদেশী নাগরিক এবং একই সাথে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। রাষ্ট্রের ভিতরে এবং বাইরে, উইদিন অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ, দণ্ডবিধির এই প্রয়োগকে গোল দিবেন 2টি ভাগে ভাগ করা যায়। তাহলে দণ্ডবিধির প্রয়োগকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। প্রথম যেটা দেখেন, ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, ইন্ট্রা টেরিটোরিয়াল মানে হলো ভেতরে, অভ্যন্তরীণ। ইন্টারটেরিয়াল অ্যাপ্লিকেশন, ইন্টারটেরিটোরিয়াল অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন মানে হলো প্রয়োগ। তাহলে রাষ্ট্রের ভেতরে প্রয়োগ, তীর চিহ্ন দিয়ে লেখেন ধারা 2। ধারা 2, রাষ্ট্রের ভেতরে প্রয়োগ। দণ্ডবিধি রাষ্ট্রের ভিতরে মানে বাংলাদেশের ভেতরে দণ্ডবিধি প্রয়োগ, এটা কত ধারায় বলেছে? 2 ধারায়। অপরদিকে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, এক্সট্রা টেরিটোরিয়াল শব্দ হলো রাষ্ট্রের বাইরে। রাষ্ট্রের বাইরে, রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ, তীর চিহ্ন দিয়ে লেখেন ধারা 3 ও 4। ধারা 3 ও 4। আর এই এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের নিচে লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক, অতিরাষ্ট্রিক, সরতয়রস্যি, অতি, অতিরাষ্ট্রিক, অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ আসলে কাকে বলে? মানে রাষ্ট্রের বাইরে। অতিরাষ্ট্রিক শব্দটার অর্থ হলো রাষ্ট্রের বাইরে। তাহলে দণ্ডবিধি বাংলাদেশের ভেতরে প্রয়োগ প্রযোজ্য হবে 2 ধারা, বাংলাদেশের বাইরে প্রযোজ্য হবে 3 ও 4 ধারা। এইটুকু বুঝছেন না? যদি বলে যে বাংলাদেশের বাইরে বা অতিরাষ্ট্রিক প্রয়োগ কত ধারায়? 3 ও 4 ধারা। ধন্যবাদ। তো আমরা চলে আসি ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ সমূহের শাস্তি কত ধারায় আছে বললাম? 2। আগে আমি বুঝাই, তারপরে এটা আমি পড়তেছি। সহজ কথা, আমাদের বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের আঞ্চলিক সীমানার মধ্যে যে কোনো ব্যক্তি অপরাধ করলে যে কাজটা বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য, তার বিচার বাংলাদেশে করা যাবে, তাতে সে যে ধর্মের, যে গোষ্ঠীর, যে দেশের নাগরিকই হোক না কেন। মানে ধরেন একজন বাংলাদেশি যদি হত্যা করে, তাহলে তার বিচার বাংলাদেশের মধ্যে করছে, বাংলাদেশে করা যাবে। একজন চায়না নাগরিক একজন ব্রিটিশ নাগরিককে হত্যা করছে খুলনাতে, ঘটনাটা ঘটছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে, খুলনা তো বাংলাদেশের অংশ। তাইলে বাংলা 2 ধারায় বলতেছে যে বাংলাদেশের মধ্যে যে অপরাধী সংগঠিত হোক না কেন,
তার বিচার দণ্ডবিধিতে করা যাবে, তাতে সে বাংলাদেশী নাগরিক হোক বা না হোক। বুঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে দুই ধারা বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই যে পড়ি দেখেন, বাংলাদেশের ভিতরে বিচার বিচার হবে না, অপরাধটা ঘটছে বাংলাদেশে, কথা শেষ। অপরাধটা ঘটছে বাংলাদেশে। আমার ঘরের ভিতরে যদি কেউ অপরাধ করে, সে আমার ঘরের লোক হোক আর অন্যের ঘরের লোক হোক, তার বিচার করার ক্ষমতা আমার আছে। এই হলো দুই ধারা। দেখেন, দণ্ডবিধির দুই ধারায় দণ্ডবিধির ইন্টারটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ দুই ধারা অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে দণ্ডবিধিতে উল্লেখিত যে কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের আছে। দুই ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে গুল দিবেন যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, গোল দেবেন বা অন্য দেশের নাগরিক হোক না কেন, সে যদি দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধ করে, অবশ্যই যে কাজটা শাস্তিযোগ্য সেই কাজটা শাস্তিযোগ্য হতে হবে দণ্ডবিধিতে, তাহলেই দণ্ডবিধির অধীন তার বিচার করা যাবে। ধরেন আমি যদি উদাহরণস্বরূপ এরকম বলি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা গাঁজা রাখার শাস্তি বা অস্ত্র আইনে অস্ত্র রাখার শাস্তি, এগুলো কিন্তু দণ্ডবিধিতে নাই। তো তাহলে দণ্ডবিধিতে যে সকল অপরাধের কথা বলা আছে, ওই সকল অপরাধ যদি দণ্ডবিধিতে বাংলাদেশের মধ্যে করে, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার ও শাস্তি দেওয়ার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। দুই ধারা কে কে বুঝেন নাই দ্রুত বলেন, লজ্জাশরম ভাঙেন। দুই ধারা বুঝতেন পীযুষ সাহেব? দুই ধারায় স্যার কি বলছে? আরেকবার একটু বোঝান স্যার। পীযুষ সাহেব দেন, মাইক্রোফোন দেন, বলেন পীযুষ সাহেব দুই ধারায় কি বলছে? দুই ধারা হলো বাংলাদেশের ভিতরে হ্যাঁ যে কোনো নাগরিক, মানে বাংলাদেশের হোক বিদেশে হোক, হ্যাঁ, তার বিচার করা যাবে স্যার। সে যদি কোনো অপরাধ করে তার করে বিচার দণ্ডবিধিতে করা যাবে। জি। এটা হলো দুই ধারা। জি স্যার। জি, ফেরদৌস কি বলেন আবার বলেন। বলে গেলে কেমনে, আমি মনে করাই কেমনে দেবো? যা পড়াইছি তাই বলে গেলে নেই মনে করাই দিতে পারি। স্যার এই যে যেটা বলতেছিলাম যে ওই অপরাধ করছে কিন্তু ওটা দণ্ডবিধিতে পড়ে নাই, হ্যাঁ, তাহলে তো ওটা দণ্ডবিধির ব্যতীত যেই তার অন্য যেমন সুনির্দিষ্ট অন্য আইনে বিচার করবে। করছে ধরেন গাঁজা খাওয়া, তখন তো দণ্ডবিধি গাঁজা করতে হবে। খাওয়া দণ্ডবিধিতে শাস্তিযোগ্য। গাঁজা খাওয়া, গাঁজা রাখা, মদ খাওয়া, মদ রাখা, এইগুলোর অপরাধ সম্পর্কে দণ্ডবিধিতে নাই। তো আপনি কেমনে বিচার করবেন? দণ্ডবিধিতে আছে চুরি, হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, এইগুলা এইগুলা যদি কেউ করে বাংলাদেশের মধ্যে, তার বিচার দণ্ডবিধি অনুসারে করতে পারবেন। দুই ধারা শেষ। ইমরান শরীফ, হ্যাঁ, তার মেয়েরা ছিল জাপানি নাগরিক, মানে তার ওয়াইফ বাংলাদেশে এসে যে বিচার করছিল, ওটা কি দ্বন্দ্ববিধির ভিতরে? সেটা কি মামলা ছিল বলেন? ওটা তো মানে নারী শিশু তো, এখন বাংলাদেশের আইনে তো নারী শিশু। জাপানের নাগরিক যা করছে সেটা হচ্ছে পারিবারিক আদালতের মামলা, ওটা দেওয়ানি নেসারের মামলা, ওটা ফৌজদারি মামলা না, গার্ডিয়ানশিপ। তো আপনি কেমনে করবেন? দেওয়ানি মামলা ফৌজদারি আদালত বিচার করতে পারবে? না স্যার। আচ্ছা, আমরা পরেরটা চলে আসি। দেখেন যে রাষ্ট্রীয় ধারা 4, সরি 3 ধারায় আগে আসেন। তাহলে এখানে পেঁচাপেচির কিছু নাই। বাংলাদেশের ভিতরে যে কোনো অপরাধ করলে দণ্ডবিধি অনুসারে তার বিচার করা যাবে, সে বাংলাদেশী নাগরিক হোক বা অন্য জায়গার নাগরিক হোক। কথা খুব সহজ। দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, দণ্ডবিধিতে গোল দিবেন 3 ও 4 ধারায় দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের আরেকটা নাম কি বলেন? অতিরাষ্ট্রিক প্রয়োগ। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি 3 ধারা। বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত, এটা আন্ডারলাইন করেন, বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভেতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি, ধারা 3। তো একটু পড়ি দেখেন, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশের আইন বলে শাস্তিযোগ্য হয় এবং বিচারটি এমন ভাবে করা হবে যেন অপরাধটি, আন্ডারলাইন করেন, বাংলাদেশের ভিতরে করেছে। মানে বিষয়টা হলো যে আমরা তো জানি যে 3 ধারা মানে অপরাধটা ঘটছে কোথায়? বাংলাদেশের বাইরে। সে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ
যে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ, আন্ডারলাইন করেন এই পুরো লাইন, যে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ সেই কার্যটি যখন বাংলাদেশের বাইরে সংঘটিত করা হয় তখন সেটা অপরাধ বলে গণ্য হবে। কথাটা বলতেছে যে কাজটা আমার দেশে করলে অপরাধ, এই কাজটা যদি বাংলাদেশের বাইরেও করে তবুও সেটা কি অপরাধ। যেমন এটা গোল্ডেন, বাংলাদেশি শব্দটা গোল্ডেন, বাংলাদেশি কোন নাগরিক যে বাংলাদেশের বাইরে এমন কোন দেশে অপরাধ করলো যেটা উক্ত দেশের আইন অনুযায়ী কোনো অপরাধ না, সেই ক্ষেত্রে উক্ত বাংলাদেশের বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশে আইন অনুযায়ী অপরাধ হয়। আন্ডারলাইন করেন, 3টে স্টার দেন, আমি বোঝাচ্ছি। এবং 3 ধারার যে বিধানটা একটু আমি বলি, 3 ধারার বিধানটা প্রথমত আমরা জানি অপরাধটা সংঘটিত হয়েছে কোথায়, বাংলাদেশের বাইরে। বাংলাদেশের বাইরে সংঘটিত হয়েছে, বাট অপরাধটা করছে একজন বাংলাদেশি। 3 ধারা মানেই ওই অপরাধটা করছে কে, বাংলাদেশি। এখন সে এমন একটা কাজ করছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার বাইরে গিয়ে, যে দেশে ওই কাজটা কোনো অপরাধ না কিন্তু আমার বাংলাদেশে অপরাধ। তখন যদি তাকে বাংলাদেশে পাওয়া যায় তাকে তার বিচার বাংলাদেশে করা যাবে। আবার বলি, একজন বাংলাদেশি বাংলাদেশের বাইরে অন্য আর একটা দেশে এমন একটা কাজ করছে যে কাজটা ওই দেশের আইনে কোনো অপরাধ না, কিন্তু ওই কাজটা যদি আমার বাংলাদেশের ভিতরে করতো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হতো। তাহলে ওই ব্যক্তিকে যদি বাংলাদেশে কখনো পাওয়া যায় তার বিচার বাংলাদেশে করা যাবে, এই কথাটাই বলছে 3 ধারা। তার মানে আমি বুঝাবো উদাহরণ দিয়ে, তার আগে বুঝেন। তার মানে বোঝা যায় যে 3 ধারা কাজটা হবে কোথায়, বাংলাদেশের বাইরে। কে করবে, বাংলাদেশি, যে কাজটা ওই দেশের কোনো অপরাধ না কিন্তু ওই কাজটা যদি আমার দেশে করতো তাহলে অপরাধ হতো, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। বুঝছেন? এখন আমি উদাহরণ দিই। ধরেন সমকামিতা বা সমলিঙ্গের বিয়ে, বিকৃতি যৌনাচার, মানে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন, বিশেষ করে বিদেশি রাষ্ট্রগুলোতে, ওয়েস্টার্ন দেশগুলোতে, আমেরিকা বা অন্যান্য দেশে দেখবেন যে পুরুষে পুরুষে বিবাহ করে, নারীতে নারীতে বিবাহ করে। তাদের দেশে আইনে এটা বৈধতা দিছে। এখন একজন লোক বাংলাদেশে একজন নাগরিক, সে যদি এই কাজটা অমুক দেশে করে, কিন্তু বাংলাদেশের আইন অনুসারে 377 ধারা অনুসারে এটা শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি আমরা সামনে পড়বো, শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড। তাহলে কোনো ব্যক্তি যদি সমকামিতা বিদেশে করে সেই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে আসলে তার বিচার করা যাবে কত দ্বারা, 3 ধারা। বুঝছেন? তাহলে আমার মনে রাখতে হবে যে কাজটা বাংলাদেশের বাইরে করছে, কে করছে, বাংলাদেশে করছে, যে কাজটা ওই দেশে কোনো অপরাধ না কিন্তু সে ওই বাংলাদেশে করলে ডেফিনেটলি অপরাধ হতো, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। কত ধারা, 3 ধারা। তাহলে আমরা এটা কি বলতে পারি যে 3 ধারা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই প্রযোজ্য? 3 ধারা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং 3 ধারা শুধু প্রযোজ্য ওই কাজটা করবে কোথায়, বাংলাদেশের বাইরে। যেখানে করছে সেই জায়গা অপরাধ না কিন্তু বাংলাদেশে করলে অপরাধ হতো, তাহলে তার বিচার বাংলাদেশে করা যায়। কে বুঝেন নাই বলেন? এই লিলি, বুঝছেন? দেখ কি বলছেন, মাইক্রোফোন নেন, দেন দেন নেন, বলেন। বাংলাদেশে কোনো ব্যক্তি যদি বিদেশের রাষ্ট্রে কোনো অপরাধ করে সেটা ওই দেশে অপরাধ বলে গণ্য না হতে পারে, কিন্তু বাংলাদেশের আইনে 3 ও 4 দ্বারা সে অপরাধী। 3 ধারায়, মানে ধারা। বাংলাদেশের 3 ধারায় দণ্ডবিধির 3 ধারায় বলছে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে করা যাবে। ধন্যবাদ। এই দেন, এই দেন। স্যার এইসব পৃষ্ঠা আমার বইতে নাই। আপনি বিদেশি বই কিনছেন নাকি? আমার ওই পৃষ্ঠার ছবি তুলে দিয়েন। 601 পেজ নাই? তামিল সাহেব না বলেন। না, থাইল্যান্ডে গাঁজা সেবন বৈধ, বাংলাদেশের একজন নাগরিক ওই দেশে যে গাঁজা সেবন করছে, জি, এটা বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ, এই ক্ষেত্রে সে বাদী হয়ে মামলাটা করবে কে, মানে তার বিরুদ্ধে ধন্যবাদ। অ্যাকশন নেবে কে? ওনার প্রশ্ন, আমাদের তানবিন সাহেব প্রশ্ন করছে যে এই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলাটা করবে কে। আর দিনেশের প্রশ্ন, দিনেশ, আর কোনো প্রশ্ন আছে বলেন, একবার উত্তর দিই। দিন মোহাম্মদ সাহেব বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে যে ওখানে বলছে 3 ধারায় বাংলাদেশে
ওটা অপরাধ বলে গণ্য হবে, কিন্তু বিদেশে অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ এই 3 ধারার কন্ডিশন কি এটা? যে হ্যাঁ, যদি যে ওই দেশ, ওই দেশে করছে ওই দেশে অপরাধ না, কিন্তু আমার দেশে যদি ওই কাজটা করতে অপরাধ, তাহলে তার বিচার আর বাংলাদেশে করা যদি যাবে। অপরাধ উভয় দেশে হয়তো বাংলাদেশ আর এবং সেটা পরের কথা, সেটা সামনে ধৈর্য ধরে থাকেন, সব উত্তর পাবেন, সব উত্তর পাবেন। বাট আপাতত যেটুক করে এইটুক বুঝেন। আমার দিনের শেষে নাই, দিনের সাজ আমাদের মাঝে নাই, মাঝে নাই মানে এই ক্লাসরুমে নাই, কোর্টে তো আছে। তো আমরা ফৌজদারি কার্যবিধি যারা পড়ে এসেছি তারা অলরেডি প্রশ্নের উত্তরটা জানেন। ফৌজদারি মামলা কে করতে পারে বলেন, জানেন? ফৌজদারি মামলা যে কেউ করতে পারে। যদি কেউ না করে তাহলে পুলিশ করবে, কেউ যদি না করে করবে কে? পুলিশ। ধরেন মারছে সাধারণ জনগণ, আবার মামলাও করছে পুলিশ সাধারণ জনগণের মধ্যে বিরুদ্ধে, কেউ মামলা করে নাই, করবে কে? পুলিশ। তার মানে ঘটনা সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে। আমাদের 18 কোটি মানুষের পিছনে খোঁচানোর লোক কি অভাব আছে? কেউ কোনো অপরাধ করে আসলেই দেখেন, আপনি ঘটনা একটা ঘটায় আসেন বলে দেবেন যে অমুক আসছে ওই জায়গার আসামি, এমনি অটোমেটিক্যালি আইসা ধরে নিয়ে যাবেন। তো তার মানে মনে রাখতে হবে মামলা যে কেউ করতে পারে। আচ্ছা, আমরা 4 ধারায় চলে আসি। রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি, এক্সটেনশন অফ কোড টু এক্সটেরিtorial অ্যাপ্লিকেশন। প্রথমে দেখেন, দণ্ডবিধির 4 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 188 ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ দণ্ডবিধির যে 4 ধারা, এই 4 ধারার সাথে সামঞ্জস্য আছে বা মিল আছে ফৌজদারি কার্যবিধির 188 ধারার। 4 ধারার 2টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রথমত দেখেন, বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে, ভুল দিবেন, বাংলাদেশি নাগরিক কর্তৃক সংগঠিত অপরাধের বিচার। এই কথাটার অর্থ কি? ব্র্যাকেটে লেখেন 4, সরি ব্র্যাকেট, সেকশন ধারা 4-1, 4 ব্র্যাকেটে 1। তাহলে 4-1 যেটা, এই লাইনটা 4-1 যেটা, এটা বাংলাদেশের বাইরে করবে, কে করবে? বাংলাদেশি নাগরিক করবে। এই যে কাজটা করছে সেটা ওই দেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ। বুঝছেন? 3 ধারা ছিল বাংলাদেশের নাগরিক করছে, বাংলাদেশের বাইরে করছে, এটা ওই দেশে অপরাধ না, বাংলাদেশে অপরাধ। এটা হলো 3। আর 4-1 কার ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশি নাগরিক কাজটা করছে কোথায়? বাংলাদেশের বাইরে, যেখানে করছে ওই দেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। 4-1, বুঝছেন? তাহলে 4-1 কোন দেশের নাগরিকের জন্য প্রযোজ্য? বাংলাদেশি। কোথায় করছে? বাংলাদেশের বাইরে, যে কাজটা ওই দেশেও অপরাধ, এই দেশেও অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এই কথাটাই 4-1। আর সেম কথাটা আছে ফৌজদারি কার্যবিধির 188 ধারায়। বুঝছেন কি তানভীর সাহেব? 3-এর সাথে 4-1 পার্থক্য সিম্পল। 3-এর আমি মিলাই, দেখেন, 3-এও বাংলাদেশের নাগরিক, 4-1ও বাংলাদেশের নাগরিক। 3-এও কাজটা করছে বাংলাদেশের বাইরে, 4-1ও কাজটা করছে বাংলাদেশের বাইরে। 3-এ যে কাজটা করছে বাংলাদেশের বাইরে ওই দেশে সেটা অপরাধ না, কিন্তু 4-1 যে কাজটা বাংলাদেশের বাইরে করছে ওই দেশেও সেটা অপরাধ, বাংলাদেশেও সেটা অপরাধ। স্যারের এক ধারা অনুযায়ী যে অপরাধটা, সে অপরাধের জন্য ওই দেশের আইন অনুযায়ী তো দেশের সাজা ভোগ করে। হ্যাঁ, নেন বলেন। স্যার, স্যারের এক ধারা অনুযায়ী হ্যাঁ যে অপরাধটা বাংলাদেশেও শাস্তিযোগ্য, বাইরের দেশেও শাস্তিযোগ্য, যে দেশে সে অপরাধটা করছে, হ্যাঁ এক্ষেত্রে যদি ওই দেশের আইন অনুযায়ী তার সাজা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি সে দেশে আসার পর তার আবার সাজার বিধান আছে কিনা? আচ্ছা, আপনারা এই প্রশ্নের উত্তর জানেন কেউ? আমাদের তানভীর সাহেব একটা প্রশ্ন করছে যে বাংলাদেশে একজন নাগরিক, সে ওই দেশে একটা অপরাধ করলো, ওই দেশে তো তার সাজা হইছেই, এখন বাংলাদেশে আসলেও তারে কি অপরাধ মামলা করে সাজা দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা করছে। বলেন বলেন, ওনার দেন, এই মনিরুজ্জামান সাহেবের সাথে কাছে দেন, মাইক্রোফোন দেন, বলেন। এক্ষেত্রে বাংলাদেশের যে দণ্ডবিধির যে ইয়ে আছে, ফৌজদারি কার্যবিধিতে ধারা অনুযায়ী আছে, কত সেখানে ধারা? বাংলাদেশের ওইখানের ওই দেশে যে ওই দেশের সাথে যোগাযোগ করলে তখন এটা তো সমাধান হবে না। মানে কোথায় বলা আছে, কোথায় আন্দাজে বলতেছেন না কি করছেন? না, আমরা ওই ধারাটা মনে নাই, আমরা এই জন্যই বলছি। ধারাটা কত? মিলন আকিনুর ওর সাথে আলোচনা করেন যে তোমরা জানো কিনা, সাথে পিপাস বাইন আছে, বলেন। বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন। আচ্ছা দেন, শুনেন, আহ, ধন্যবাদ। প্রশ্নটা শুনেন, উনি আগে প্রশ্নটা বুঝেন, সবাই হয়তো বা প্রশ্ন বুঝেন নাই।
বললো যে বাংলাদেশে একজন নাগরিক ধরেন আমেরিকাতে হত্যা করছে, তা হত্যা করা অবশ্যই আমেরিকাতে একটা অপরাধ, আমেরিকাতে তার সাজা হয়েছে, 20 বছর ধরেন কারাদণ্ড ভোগ করে সে বের হয়েছে। এরপর বাংলাদেশে আসলেও তার বিরুদ্ধে কি ওই ওই হত্যা মামলার বিচার হতে পারে কিনা, এটা হলো প্রশ্ন। আচ্ছা, তো আমাদের ফৌজদারি কার্যবিধির 403 ধারায় ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি এই জায়গায় যে কথাটা বলছে যে একবার এক অপরাধের বিচার করার পরে যদি দণ্ড অথবা খালাস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী মামলার বিচারে সেটা ওই পরবর্তী মামলা সেম বিষয় নিয়ে যদি তার বিরুদ্ধে আবার মামলা হয়, সেই মামলাটা কি হবে, খারিজ হয়ে যাবে, নট স্থগিত, সেই মামলাটা খারিজ হয়ে যাবে। এখন কথা আছে ভাই, ওই যে কতগুলো শর্ত আছে, শর্ত আছে হলো সম এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে, ওখানে বিদেশি আদালতের দণ্ড বা খালাস প্রযোজ্য হবে কিনা এরকম কোনো স্পষ্ট বিধান ওখানে বলা নাই। আর দণ্ড আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়বো, দেওয়ানি কার্যবিধির 11 ধারায় বলা আছে যে বিদেশি আদালতের ডিক্রি, বিদেশি আদালতের যদি সেম বিষয় নিয়ে সেম পক্ষগণের মধ্যে কোনো মামলা নিষ্পত্তি হয়, বাংলাদেশি আদালত সেই ডিক্রি আমলে নিতে পারে, এবং বিদেশি আদালতের ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য, এটা দেওয়ানি কার্যবিধিতে বলা আছে। কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 403 ধারায় কোথাও বলা নাই যে বিদেশি আদালতের দণ্ড বা খালাস যদি হয় বাংলাদেশি আদালত সেটা প্রযোজ্য কিনা, এটা স্পষ্টভাবে বলা নাই। তো আমাদের বিদ্যমান আইনে যা আছে তার বিচার ওই দেশেও হইছে, এই দেশেও হইতে কোনো বাধা নাই। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি, আশা করি উত্তর পাইছেন তানমিন সাহেব। আচ্ছা, তো আমরা পরের যেটা আছে দেখেন, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক, গোল দেন, এখানে মোট 4টা গোল দেবেন, জাহাজে একটা গোল, বিমানে একটা গোল, বাংলাদেশিতে একটা গোল, বিদেশিতে একটা গোল। তাহলে বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতে থাকবে। উক্ত অপরাধীকে বাংলাদেশে পাওয়া যাবে, যখন উক্ত অপরাধীকে বাংলাদেশে পাওয়া যাবে তখন তার বিচার করা যাবে। এখানে লেখেন ধারা 4-4, 4 ব্র্যাকেটে 4, ধারা 4-4। ধারা 4-4 যে মূল কথা সেটা মনে মনে রাখবেন যে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, দুইটা জিনিস, জাহাজ বা উড়োজাহাজ, এটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যে দেশের সীমানার মধ্যেই থাকুক না কেন, যে দেশের সমুদ্রে থাকুক না কেন, যে দেশের আকাশ সীমায় থাকুক না কেন, বা যেখানেই থাকুক না কেন, মনে রাখতে হবে ওইটা একখণ্ড বাংলাদেশ। এবং ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে বাংলাদেশি নাগরিক কোনো অপরাধ করুক, বিদেশি নাগরিক কোনো অপরাধ করুক, তার বিচার বাংলাদেশে করা যাবে। ধরেন বাংলাদেশ বিমান আছে আমেরিকার আকাশে, আমেরিকার আকাশে থাকা অবস্থায় ভারতীয় একজন নাগরিক পাকিস্তানের একজন নাগরিককে হত্যা করছে, বিমান আছে আমেরিকার আকাশে, বিমানটা বাংলাদেশ বিমান, ভারতীয় নাগরিক হত্যা করছে পাকিস্তানি নাগরিকরে, বলেন তো ওই ভারতীয় নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে কিনা? বাংলাদেশে করা যাবে, কারণ ঘটনাটা ঘটেছে কোথায়? বাংলাদেশ বিমানে। আর বাংলাদেশ বিমানটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন মনে রাখতে হবে সেটা একখণ্ড বাংলাদেশ। এখন কেউ প্রশ্ন করবেন না যে স্যার যদি ট্রেনের ভিতর ঘটে? আপনাকে তো সবসময় দুষ্ট প্রশ্ন করে আর কি। আচ্ছা, ট্রেনের কথা তো জায়গা বলে নাই ভাই, যা জাহাজ বিমান বলছে সেটাই, এটা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস এর বিষয়, যে বিচারক বিচার করবে তার ব্যাখ্যা করবে যে এটা জাহাজ বিমান কি ট্রেনেরও অন্তর্ভুক্ত হবে কিনা। বাট আপাতত মনে রাখবেন যে জাহাজ আর বিমান, বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা বিমান, সেটা যেখানেই থাকুক না কেন, যে দেশের নাগরিকই অপরাধ করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে আমরা বলতে পারি যে 4-4 এটা বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, আর 4-1 শুধু বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। পক্ষান্তরে 3 ধারা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। আমেরিকার আকাশ সীমায় বা আমেরিকার নানান দল অবস্থা করছে, তখন তো আমেরিকার সরকার এটা
তাহলে তা আপনার এখন আমেরিকান আইনও পড়তে হবে, ওটা তো আমার এই জায়গার বিষয়বস্তু না। হ্যাঁ, তাহলে আপনি আমেরিকান আইন পড়েন এখন, ওটা আমাদের এখন জানার বিষয়বস্তু না। অবশ্যই তারা বিচার করতে পারে, কিন্তু তাদের আইনে যা আছে সেই অনুপাতে তারা বিচার করতে পারে, কিন্তু আমাদের এ জায়গা পড়তে হবে আমাদের যেটা, আমরা যেটা আছি সেটা দেখেন। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুসারে যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরের কোনো স্থানে অপরাধ করে, যখন কোনো ব্যক্তি বাংলাদেশে বা বিদেশি বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে যেখানেই থাকুক না কেন কোনো অপরাধ করে, সেক্ষেত্রে এমন ব্যক্তির বিচার বাংলাদেশের এখতিয়ার সম্পন্ন আদালত করতে পারবে। তো এখানে উদাহরণ যদি আমরা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 188 ধারা বা 188 ধারা সমান সমান দণ্ডবিধির 4 ধারা। উদাহরণে যদি আমরা চলে আসি, উদাহরণ দেখেন, করিম একজন করিম একজন বিদেশি নাগরিক। সে বাংলাদেশের একটি নিবন্ধিত জাহাজ যেটা আমেরিকার জলসীমানায় অবস্থিত, সেটাতে একজন বিদেশিকে হত্যা করে। এক্ষেত্রে করিমের বিচার বাংলাদেশে করা অবশ্যই যাবে। 4-এর 4, 4-এর 4। এখন আমরা তানভীর আলম খান, আপনি বলেন যে 3 আর 4 ধারার মধ্যে প্রকৃতপক্ষে কি পার্থক্য আছে? তানভীর আলম খান, আপনার মতামত ব্যক্ত করেন প্লিজ। আচ্ছা, তিন তিন ধারাও হচ্ছে বিদেশি মানে অতিরাষ্ট্রিক প্রয়োগ, 4 ধারাও অতিরাষ্ট্রিক প্রয়োগ, কিন্তু 3 ধারা হচ্ছে একজন বাংলাদেশি ব্যক্তি যদি ওই দেশে অপরাধ করে, কিন্তু হচ্ছে ওই দেশে অপরাধ ওইটা অপরাধ না সেই ক্ষেত্রে। আর 4 ধারা হচ্ছে 4-এর 1-এর ক্ষেত্রে হচ্ছে যেটা, যে ওই দেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ, এবং বাংলাদেশি ব্যক্তির ক্ষেত্রে। আর 4-এর 2-এর ক্ষেত্রে হচ্ছে 4-এর 4। 4-এর 4, জি, 4-এর 4-এর ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশি নিবন্ধিত কোনো যানবাহন, সেটা যে জাহাজ হোক, বিমান হোক, আহ, যাই হোক, সেটাকে এক খণ্ড বাংলাদেশ বলে ধরা হবে, এবং ওই ওই ওইটার মধ্যে সংগঠিত কোনো অপরাধের বিচার করা যাবে, তাতে সে বাংলাদেশি হোক অথবা বিদেশি হোক, যেই ওখানে অপরাধটা করবে তার বিচার বাংলাদেশের ফৌজদারি আদালতে করা যাবে। দেখেন, এখানে 3 ও 4 ধারার পার্থক্য আছে, এটার আমি পড়তে যাচ্ছি না, আমি আপনাদের একটু বলে দেই যে তানভীর আলম খান যেটা বললেন যে 3 ধারা বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। 3 ধারার বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে এমন একটা কাজ করছে, ওই দেশে সেটা অপরাধ না, বাট বাংলাদেশে সেটা অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে, এটা হলো 3। আর 4-এর 1 বাংলাদেশি নাগরিকই বাংলাদেশের বাইরেই অপরাধটা করবে, যেটা ওই দেশেও অপরাধ বাংলাদেশেও অপরাধ, তাকে যদি বাংলাদেশে পাওয়া যায় তার বিচার বাংলাদেশে করা যাবে, এটা হলো 4-এর 1। আর 4-এর 4-এ বলেছে যে জাহাজ বা উড়োজাহাজ এটা হলো এক খণ্ড বাংলাদেশ, বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ এটা এক খণ্ড বাংলাদেশ। জাহাজ বা উড়োজাহাজের মধ্যে যে দেশেরই নাগরিক অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে, এটা হলো 4-এর 4। এই হলো 3 আর 4 ব্যাখ্যা দিলাম। আর 2 ধারা তো বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োগ বা ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। 2 ধারা হলো বাংলাদেশের সীমানার মধ্যে যে এই অপরাধ করুক না কেন তার বিচার করা যাবে, তাতে সে বাংলাদেশি নাগরিক হোক বা না হোক। এই হলো আপনার 2, 3 আর 4। আমরা সংক্ষেপে মনে রাখুন, এখানে একটু চলে আসি। বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশের ভিতরে বা বাইরে বা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে দণ্ডবিধিত কোনো উল্লেখিত কোনো অপরাধ করেছে তার বিচার বাংলাদেশে করা যাবে। তো এগুলো আপনারা মোটামুটি পারবেন। বিগত বছরের প্রশ্নে চলে আসি। বিগত বছরের প্রশ্ন দেখেন, যুক্তরাজ্যে বসবাসকারী, যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, যেটারে আপনারা ইংল্যান্ড বলেন নাকি? আচ্ছা, এক্স একজন বাংলাদেশের নাগরিক, সে থাকে যুক্তরাজ্যে, কিন্তু এক্স একজন বাংলাদেশের নাগরিক, সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যাবে কোথায়? বাংলাদেশে। তাহলে এটা 4-এর কত হয় বলেন? 4-এর 1। 4-এর 1 মানে হত্যা ওই দেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ, এটা হলো 4-এর 1। 2 নং প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, যে বাংলাদেশের নাগরিক এক্স যুক্তরাজ্যে একটি খুন করে, ক যুক্তরাজ্যে একটি খুন করে, তো ক এর বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে, এটাও কত? 4-এর 1। 4-এর 1, বুঝছেন? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দণ্ডবিধির ড্যাশ ধারায় দণ্ডবিধির ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে বলছে, কত ধারা? 2 ধারায়। দণ্ডবিধির ড্যাশ ধারায় এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে বলছে, কত ধারা? 3 ও 4। আর বাদ বাকি যা আছে পড়ে নেবেন। 7 নং প্রশ্নটা দেখেন, যে একজন ব্রিটিশ নাগরিক খ রংপুরে একটি খুন করে,
ব্রিটিশ নাগরিক মানে হলো ধরেন ইংল্যান্ডের নাগরিক, বিদেশি নাগরিক, সে রংপুরে খুন করছে, ক্ষয়ের বিচার এবং শাস্তি কি বাংলাদেশে করা যাবে বলেন? যাবে। বাংলাদেশে করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। কত ধারা? 2 ধারা। বাংলাদেশের ভেতরে করলেই কত ধারা? 2 ধারা। 8 নাম্বার দেখেন, একজন ব্রিটিশ নাগরিক, সে খুলনায় বসবাস করে, সে চট্টগ্রামে হত্যাকাণ্ড করার জন্য উমাকে প্ররোচিত করে। প্ররোচিত করাও এক ধরনের অপরাধ। তো ব্রিটিশ নাগরিক হোক আর যে দেশের নাগরিক হোক, তুমি বাংলাদেশের ভেতরে বসে করছো, বাংলাদেশে তোমার বিচার করা যাবে। কত ধারা? 2 ধারা। 10 নাম্বারটা যদি দেখেন, যে বাংলাদেশি বা বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজে বা বিমানে কোনো অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে। কত ধারা? দণ্ডবিধির 4 ধারা আর ফৌজদারি কার্যবিধির 188 ধারা। 12 নং প্রশ্নটা দেখেন, বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে দণ্ডবিধির কত ধারা অনুসারে? 3 ও 4। বাট অ্যাকচুয়ালি 3-এর যে কাজটা করছে সেই কাজটা কিন্তু ওই দেশে অপরাধ না। জানলা, হ্যাঁ দেখেন, জানলাটা আটকান, কারো জানলা খোলা আছে কিনা দেখেন। হ্যাঁ, এই কারণে এতক্ষণ আচ্ছা। তো তাহলে এই ছিল আমাদের দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ। আপনাদের অনলাইন অফলাইনে যারা আছেন, যাদের প্রশ্ন আছে, কোথায় বুঝেন নাই প্রশ্ন করেন দয়া করে। নেন। মানে 3 ধারায় বলছে যে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে অপরাধ সংগঠিত করলো, যেটা মানে বিদেশে কোনো অপরাধ না, কিন্তু বাংলাদেশে সেটা অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। আর 4-এর 1 ধারা বলতে যে বাংলাদেশি নাগরিক সে বাংলাদেশের বাইরে অপরাধ করলো, যেটা মানে বাংলাদেশের বাইরেও মানে বিচার করা যাবে, আর বাংলাদেশেও সেটা বিচার করা যাবে। এটাই তো 4-এর 1 ধারা বলছে। বাংলাদেশি নাগরিক যেটা বাংলাদেশের বাইরেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ, তার বিচার বাংলাদেশে করা যাবে 4-এর 1 ধারায়। আর কি বলবেন? আর 4-এর 4 হচ্ছে স্যার, বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান সে বাংলাদেশের যে প্রান্তে থাকুক, তা বাংলাদেশের এক খণ্ড বাংলাদেশ বলে তা ধরা হবে। এখন ওই বিমানে যদি কেউ কোনো অপরাধ সংগঠিত করে, তার বিচার বাংলাদেশে করা যাবে। জি। 4-এর 1 হচ্ছে 3 ধারার অনুপাত, 4-এর 2 হচ্ছে 4 হচ্ছে 2 ধারা। বিপাশ সাহেব বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। 10 নাম্বার প্রশ্ন পড়েন, ওনারে এইটা দেন, মাইক্রোফোনটা দেন, ওনারে ব্যাখ্যা দিই। বাংলাদেশি বা বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজে বা বিমানে কোনো অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে কোন অনুযায়ী? হ্যাঁ, বাংলাদেশে করা যাবে। এখন জাহাজ বা বিমানের এই যে কথাটা, এটা ফৌজদারি কার্যবিধির 188 ধারায়ও আছে, দণ্ডবিধির 4 ধারায়ও আছে। এখন আপনার প্রশ্ন হলো যে শুধু দণ্ডবিধির 4 ধারা হলো না কেন, জি তাই তো? স্যার, জি জি। আচ্ছা, এমসিকিউ মানে জানেন? এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। এখন আপনার উত্তর 4টেও হতে পারে। জি স্যার। ধরেন উত্তর ক ও সঠিক, খ ও সঠিক, গ ও সঠিক, কিন্তু আমার যদি একাধিক উত্তর সঠিক হয়, দেখতে হবে কোনটা বেশি সঠিক, মানে কোনটার যৌক্তিকতা বেশি। তো যেহেতু দণ্ডবিধির 4 ধারাও আছে, সেম কথা ফৌজদারি কার্যবিধির কি 188 ধারাও আছে। আর গতে বলছে ক এবং খ উভয়, তাহলে এটা তো আমি জানি যে দণ্ডবিধির 4 ধারাও আছে, আবার ফৌজদারি কার্যবিধির 188 ধারাও আছে, তাহলে বেশি সঠিক কোনটা বলেন? উভয়, ক এবং খ উভয়। যদি এরকম হতো যে দণ্ডবিধির 4 ধারা আছে, ফৌজদারি কার্যবিধির 188 ধারা আছে, ক এবং খ উভয় কোনোটা নাই, সব জায়গায় একটা আইনের কথা বলা আছে,
তাহলে এই প্রশ্নটা যদি দণ্ডবিধির পাঠ থেকে আসতো তাহলে উত্তর হতো দণ্ডবিধির 4 ধারা। যদি ফৌজদারির পাঠ থেকে আসতো তাহলে উত্তর হতো ফৌজদারির 188 ধারা। বুঝতে পারছেন? ধরেন আপনার চেহারা দিয়ে দিল, চেহারা ওই প্রশ্নের এই 10 নম্বরে আপনার চেহারা দিয়ে বলল যে নিচের লোকটার নাম কি। অপশনে কতে আছে পিপাস, খতে আছে বাইন, আর গতে আছে ক খ উভয়, আর ঘতে আছে নির্মল দাস। তাহলে উত্তর তো পিপাস হয়, বাইন হয়, কিন্তু সঠিক কোনটা বলেন? ক খ উভয়। বুঝছেন? জি স্যার। আমরা নামাজ পড়বো, নামাজের বিরতি, নামাজ শেষে ইনশাল্লাহ আমরা আবার আসতেছি। স্যার শোনা যায় না। আচ্ছা এবার শুনেন। হ্যালো, হ্যাঁ স্যার, এবার শুনুন। হ্যাঁ স্যার। বিরতির পর আমরা শুরু করতেছি। দেখেন, আমরা পড়ব সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস, দ্বিতীয় অধ্যায়। প্রতিটা আইনের একটা ব্যাখ্যার ধারা থাকে বা সংজ্ঞার ধারা থাকে, যে ধারাটায় সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে। তো দণ্ডবিধিতে ব্যাখ্যা সমূহ বা সংজ্ঞা দেওয়া হয়েছে। এই যে বাম সাইডে দেখেন 6 থেকে 52 ক ধারা, 6 থেকে 52 ক। উদাহরণস্বরূপ যেরকম ফৌজদারি কার্যবিধিতে সকল ব্যাখ্যা দেওয়া হয়েছিল 4 ধারায়, কিন্তু এখানে কোন নির্দিষ্ট ধারায় বলে নাই, এখানে বলছে 6 থেকে 52 ক। এছাড়া সাধারণ ব্যাখ্যা বা জেনারেল এক্সপ্লানেশনস আমি আপনাদের লেখাইছি কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। নিচে একটু লিখে রাখেন যে সাধারণ ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস, এটা একটু লেখেন। সাধারণ ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস, EXCEPTIONS, EXCEPTIONS, জেনারেল এক্সেপশনস, তীর চিহ্ন দিয়ে লেখেন 4র্থ অধ্যায়। সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস, এক্সেপশনস, জেনারেল এক্সেপশনস, এটা আছে 4র্থ অধ্যায়। সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস, চতুর্থ অধ্যায় লিখছেন। তাহলে জেনারেল এক্সপ্লানেশনস লিখবেন দ্বিতীয় অধ্যায়, আর জেনারেল এক্সেপশনস লিখবেন কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। এখন দেখেন যে বিষয়টা, সেটা হলো যে পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে সাধারণ জেনারেল এক্সেপশনস আছে কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। কিন্তু যদি চলে আসে সাধারণ এক্সপ্লানেশনস, দেখতে একই রকম, তখন হয়তো বা দাগাবেন চতুর্থ অধ্যায়, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্লানেশনস আর এক্সেপশনস দুইটা কিন্তু আলাদা। এই দুইটা বিষয় খেয়াল করেন। আচ্ছা অস্থির হয়েন না, বসেন, আপনার বইতে ওই জিনিস নাই, যা বলি চুপ করে শুনেন। তো দণ্ডবিধির 6 থেকে 52 ধারা পর্যন্ত সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস আলোচনা করা হয়েছে। তো নিম্নে সাধারণ ব্যাখ্যা সমূহ আলোচনা করা হলো, অর্থাৎ সাধারণ যে ব্যাখ্যাগুলো আছে এইগুলা প্রতিটা ব্যাখ্যা আমরা পড়তে যাব না, বা প্রতিটা জিনিস আমরা পড়তে যাব না। আমরা নির্দিষ্ট কিছু বিষয় এখানে আলোচনা করব, কয়েকটা ধারা। তো যারা পুরাতন বইতে আছেন, 5ম সংস্করণ আছেন, তাদের বইতে এই জিনিসগুলো নাই। তো থাক বা না থাক, আপনারা সবাই একটা জেনারেল এক্সপ্লানেশন একটা কাগজ পাবেন। এই কাগজটা কার কার কাছে আছে? আছে কার কার কাছে? কয়জনের কাছে আছে? 4 জনের কাছে আছে। তাহলে আর কয়টা প্রিন্ট করব দেখেন। আচ্ছা, তো এখানে আমরা একটু পড়া শুরু করি যে দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায় 6 থেকে 52 ধারা। এখানে 52 ক লেখেন,
6 থেকে 52 ক ধারা পর্যন্ত সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস আলোচনা করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 6 থেকে 52 ক পর্যন্ত মানে জেনারেল এক্সপ্লানেশনস কত থেকে কত ধারা, 6 থেকে 52 ক, আগে বই ধরেন, ওইটা দাগ পড়বো পরে, আগে বই পড়েন। প্রথমে আমরা চলে আসি বিচারক বা জাজ, ধারা 19। দণ্ডবিধির 19 ধারায় বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 19 ধারা অনুসারে বিচারক বলতে সরকারিভাবে জজ বলে আখ্যায়িত বা নিযুক্ত প্রত্যেক ব্যক্তি, এভরি পারসন হু ইজ অফিসিয়ালি ডেজিগনেটেড অ্যাজ এ জাজ। তাহলে সরকারিভাবে যারা জজ বলা হয় সেই সেই হলো কি বলেন, বিচারক। তারপরে দেখেন, প্রত্যেক ব্যক্তি যে চূড়ান্ত রায় প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত, এভরি পারসন হু ইজ এম্পাওয়ার টু গিভ এ ডেফিনিট জাজমেন্ট, যে যে রায় দিতে পারে সেও বিচারক। এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোন ব্যক্তি। কখনো কখনো বেঞ্চ একজন বিচারকের সমন্বয়ে গঠিত হয়, 2 জন বিচারকের সমন্বয়ে গঠিত হয়, 3 জন বিচারকের সমন্বয়ে গঠিত হয়, সকলেই এক একজন বিচারক, এটা বলছে। ওয়ান হু ইজ ওয়ান অফ এ বডি অফ পারসনস গিভিং সাচ এ জাজমেন্ট। তাহলে আপনার মনে রাখতে হবে যে দণ্ডবিধিতে বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, 19 ধারায়। অতঃপর 1859 সালের আইনের অধীন কোন মকদ্দমায় এখতিয়ার প্রয়োগকালে, আন্ডারলাইন করবেন, কালেক্টর একজন জজ বা অর্থদণ্ড প্রদানের শাস্তি বা আপিল সহ ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এমন চার্জ বা অভিযোগ বিষয় এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট একজন জজ। তাহলে এইখানে যে জিনিসটা মনে রাখবেন, 1859 সালের যে আইন আছে ওখানে এখতিয়ার প্রয়োগকারী কালেক্টরও একজন জজ। আবার অর্থদণ্ড প্রদানের শাস্তি আপিল সহ ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এমন চার্জ বা অভিযোগ বিষয়ে এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটও একজন জজ। কিন্তু যে ম্যাজিস্ট্রেট, লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে বিচারের জন্য প্রেরণ করতে ক্ষমতাপ্রাপ্ত, সেই ম্যাজিস্ট্রেট জজ না। 3টে স্টার দেন। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে ম্যাজিস্ট্রেট রায় দিতে পারে না, যে ম্যাজিস্ট্রেট আপনার দণ্ড দিতে পারে না, তাহলে তারে কি বলা যাবে না, তারে জজ বলা যাবে না। আর 1859 সালের যে আইন আছে সেই আইন অনুসারে কালেক্টরও একজন জজ। তো আপনারা অনেকে চিন্তিত যে আমি পড়ি আমার তো মনে থাকে না, এটা হলো মেইন সমস্যা নাকি? পড়লে মনে থাকে কার কার? এ জায়গায় আছেন কার মনে থাকে? মনে কার থাকে? মনে থাকে না স্যার। পড়লে যার মনে থাকে সে বরং অস্বাভাবিক, সে অস্বাভাবিক মানে সে অসুস্থ। আচ্ছা, পড়লে মনে থাকলে সে অস্বাভাবিক, যে পড়লে ভুলে যান সেই স্বাভাবিক। আচ্ছা, আপনি শুনেন, আমাদের হিউম্যান ব্রেন এমন ভাবে তৈরি করা যে আপনি এখন যা পড়বেন 1 ঘন্টা পর 20% ভুলে যাবেন, আগামীকাল অর্ধেক ভুলে যাবেন, 1 সপ্তাহ পর 80% ভুলে যাবেন। এই ভুলে যাওয়াই স্বাভাবিক। তো এটা আপনার মনে রাখার দরকার নাই, মনে অটোমেটিক্যালি এমনিতে থাকবে। মানে এটা জাস্ট বারবার পড়েন, বারবার পড়েন। মাথার সামনে আপনার মাথার উপরে ফ্যান ধরে, এই যে এটার নাম কি, পানির বোতল, এই যে রিমোট, এই যে চার্জার, মোবাইল, এইগুলো আপনি মুখস্থ করছেন, এইগুলা আপনার মানে অপ্রকৃতির স্তর আগ পর্যন্ত জীবনেও ভুলবেন, একবার দেখলেই তো মনে পড়ে। তো বিষয়টাও এরকম এরকম করবেন, আস্তে আস্তে মনে থাকবে। আচ্ছা, তো দণ্ডবিধির 19 ধারায় তাহলে বিচারক বা জজের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো এখানে যে বিষয়টা স্পেশালি মনে রাখবেন, যে দণ্ড দিতে পারে, যে রায় দিতে পারে সেই বিচারক, আর যে ম্যাজিস্ট্রেট শুধুমাত্র মামলা ট্রান্সফার করে সে বিচারক না। আর 1859 সালের আইনের অধীন কালেক্টরও একজন বিচারক। প্রশ্ন হয় আমরা একটু কঠিন করে প্রস্তুতি নেই, যে কারণে পরীক্ষার হলে গিয়ে আপনার মনে হবে প্রশ্নটা সোজা হয়েছে। তো প্রশ্ন নর্মালি হয় যে বিচারক আছে কত ধারায়, 19 ধারায়। আচ্ছা, তো আমরা চলে আসি বিচার আদালত বা কোর্ট অফ জাস্টিস, ধারা 20। বিচার আদালত বা কোর্ট অফ জাস্টিস একমাত্র বিচারিক ভাবে কার্যকর করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত জজ, এ জাজ হু ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়ালি অ্যালোন, সমষ্টিগতভাবে বিচারক রূপে কার্য করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বিচারক মণ্ডলী। মানে বিচারকের সংজ্ঞা দিচ্ছে 19 ধারায়,
আর বিচার আদালত, যে এখানে বসে তারা বিচার কার্যক্রম একসাথে করে, সেটারে বলে কি? বিচার আদালত। তো এতটুকুই মনে রাখেন, বিচারক আছে 20 ধারা, আর বিচার আদালত 19 ধারা, বিচারক আছে 19 ধারা, আর বিচার আদালত কোর্ট অফ জাস্টিস আছে কত ধারা? 20 ধারা। এটাই আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন যে 21 ধারায় 11 শ্রেণীর সরকারি কর্মকর্তা বা পাবলিক সার্ভেন্ট হিসাবে উল্লেখ করেছে। তো এখানে এখানে একটু লেখেন স্টার দিয়ে ডান পাশে, যে উল্লেখ আছে 12 শ্রেণী, বলবৎ আছে 11 শ্রেণী। উল্লেখ আছে 12 শ্রেণী আর বলবৎ আছে 11 শ্রেণী। তো এখানে একটা জিনিস বুঝেন, যে সরকারি কর্মকর্তা কয় শ্রেণীর? ওই জায়গা ছিল 12 শ্রেণী, বাট বর্তমানে বলবৎ আছে কত? 11 শ্রেণী। এবং সরকারি কর্মকর্তা বা পাবলিক সার্ভেন্টের সংজ্ঞা দিছে কত ধারায়? 21 ধারায়। এখানে আর এক জায়গায় একটু স্টার দিয়ে লেখেন যে দেওয়ানি কার্যবিধির একটু লেখেন, দেওয়ানি কার্যবিধির 2-17 ধারা অনুসারে, মানে 2 ব্র্যাকেটে 17, দেওয়ানি কার্যবিধির 2-17 ধারা অনুসারে পাবলিক অফিসার 8 প্রকার। দরকার একটু চা বানা এখান। পাবলিক অফিসার 8 প্রকার। দেওয়ানি কার্যবিধির 2-17 ধারা অনুসারে পাবলিক অফিসার 8 প্রকার। বুঝছেন? মানে বিষয়টা কি দাঁড়ালো? 19 ধারায় বলছে জজ, বিচার আদালত বলছে 20, পাবলিক সার্ভেন্ট বলছে 21, মোট আছে 12 শ্রেণী, বলবৎ আছে কত? 11। আর আমাদের সামনে যে দেওয়ানি কার্যবিধি পড়বো, দেওয়ানি কার্যবিধি 2 উপধারা 17তে বলা আছে পাবলিক অফিসার কয় শ্রেণীর? 8 শ্রেণীর বা 8 প্রকার। বুঝছেন? আচ্ছা, তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে? দেখছেন 17 সালের পরীক্ষায় এসেছিল কত ধারা? 19 ধারা। তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দ্য পেনাল কোড 1860-এর কত অধ্যায় জেনারেল এক্সপ্লানেশনস বর্ণনা করা হয়েছে? জেনারেল এক্সপ্লানেশনস কত অধ্যায়? কত? 2। যদি বলতো জেনারেল এক্সেপশনস তাহলে কত? 4। বুঝছেন? 3টা ধারা পড়ে ফেললাম, আশা করি বুঝতেন। যে বুঝেন নাই প্রশ্ন করেন। আবার বলি, জজ 19, বিচার আদালত 20, সরকারি কর্মকর্তা 21। 22 ধারা আমরা পড়বো না, মাঝে 22 ধারা আপনাদের দায় মুক্তি দেওয়া হলো। আর যাই 22 ধারা পড়বেন সে নিজের দায়িত্বে পড়বেন। আসেন আমরা পড়ি, চলে আসি ধারা 23, অবৈধ লাভ অবৈধ ক্ষতি, রংফুল গেইন এন্ড রংফুল লস। এই 2টা বিষয় আলোচনা করছে 23 ধারায়। অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি কত ধারায় বলেছে বলেন? 23 ধারা। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। বিজয় সাহেব শুনেন, অবৈধ লাভ কাকে বলে? তানভীর শুনেন, তানভীর শুনেন। যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার নাই, সেই জিনিস যদি আপনি লাভ করেন বেআইনি ভাবে, সেটা হলো অবৈধ লাভ। আবার বলি, মানে যে জিনিসটার উপর আপনার কোনো আইনগত অধিকার নাই, সেই জিনিসটা যদি আপনি লাভ করেন, তাহলে আপনার যে লাভটা হলো এটা হলো অবৈধ লাভ। আমি ধরেন একজন পকেটমার আর একজনের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিছে, তাহলে ওই জায়গায় ওই মানি ব্যাগের উপর কি তার আইনগত অধিকার ছিল? নাই। তাহলে তার ওই যে যে পকেটে মারলো, পকেট মারার কি হয়েছে? অবৈধ লাভ। অবৈধ লাভ। ধরেন ছিনতাইকারী ভয় দেখাইয়া রাজপথ থেকে ওই চেন, মোবাইল, টাকা পয়সা নিয়ে গেছে, তাহলে ছিনতাইকারী ওই জিনিসগুলোর উপর, ছিনতাইকারীর ওই জিনিসগুলোর উপর কি আইনগত অধিকার ছিল? ছিল না। তাহলে তার কি লাভ হয়েছে? অবৈধ লাভ। এই অবৈধ লাভ
বাংলায় আর এক নাম হলো বেআইনি লাভ, আর ইংরেজিতে বলে রংফুল গেইন। কি বলেন? রংফুল গেইন। গেইন মানে লাভ, তাহলে অবৈধ লাভ, বেআইনি লাভ, রংফুল গেইন একই কথা। এবং আপনি এইভাবে মনে রাখবেন, যে জিনিসের উপর কারো কোনো আইনগত অধিকার নাই, সেই জিনিস যদি সে লাভ করে তাহলে ওই ব্যক্তির হয়েছে অবৈধ লাভ, বেআইনি লাভ বা রংফুল গেইন। এটুকু বুঝছেন? এখন শুনেন, এই লিলি এদিক তাকান। যে জিনিসটা, যে জিনিসের উপর আমার আইনগত অধিকার আছে, এই জিনিসটা আমার কাছ থেকে যদি কেউ বেআইনি ভাবে নিয়ে যায়, তাহলে আমার যে ক্ষতি হয়েছে এটা হলো অবৈধ ক্ষতি। মানে আমি একটা মোবাইলের মালিক, এখন মোবাইলটা আমারে ভয় দেখায় ছিনতাইকারী নিয়ে গেছে, তাহলে যে নিয়ে গেছে সে কি আইনগত ভাবে নিছে? নাই নাই, সে নিছে কিভাবে? বেআইনি ভাবে। তাহলে আমার যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা কি? অবৈধ ক্ষতি বা বেআইনি ক্ষতি। তার মানে আমরা এটা বলতে পারি যে চুরির ক্ষেত্রে চোরের হয় অবৈধ লাভ, আর যার সম্পত্তি নিয়েছে তার হয়েছে কি? অবৈধ ক্ষতি। বুঝেন কিনা? আমরা তো বুঝবো, এখানে পড়বো, পরে আগে বুঝেন। অবৈধ লাভ হচ্ছে যে আপনার টাকা পয়সা নিয়ে গেছে কে? কোন কোম্পানি বলেন? নাম জানেন কি? ই ভ্যালি। ই ভ্যালি। ই ভ্যালি আপনার টাকা নিয়ে গেছে, ওই টাকার উপরে তার আইনগত অধিকার ছিল না, তার আত্মসাৎ করছে, তার হয়েছে অবৈধ লাভ। আর আপনার কাছ থেকে ওই টাকাটা বেআইনি ভাবে নিয়ে গেছে, আপনার হয়েছে অবৈধ ক্ষতি। আপনি এইভাবে মনে রাখেন, চুরি, ছিনতাই, ডাকাতি, এই সকল ক্ষেত্রে একজনের হয় অবৈধ লাভ আর একজনের হয় অবৈধ ক্ষতি। বুঝছেন? যে আপনি এই এই একটা ল্যাপটপের মালিক, ল্যাপটপটা আপনার বাসা থেকে চুরি করে নিয়ে গেছে, যে নিয়ে গেছে সে অবৈধভাবে নিছে, তার হয়েছে অবৈধ লাভ, আর আপনার হয়েছে অবৈধ ক্ষতি। এই হলো কথা। এখন অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি, এই দুইটা বিষয় আলোচনা করছে দণ্ডবিধি 23 ধারায়। এবং এটা আলাদা কোনো অপরাধ না, কোনো অপরাধ অ্যাকচুয়ালি হয়েছে কিনা এটা বোঝার একটা মাধ্যম হলো অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি। এবং এটারে ইংরেজিতে বলে রংফুল গেইন এন্ড রংফুল লস। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন। আচ্ছা, আর একটু কথা বলে নেই, তারপরে ব্যাখ্যাটা দিই। অনেকে বলে যে স্যার, আমার জিনিসই তো হারালো, আমার কাছ থেকে নিছে, তাহলে আমার অবৈধ ক্ষতি হবে কেন? আমার তো আইনগত ক্ষতি হয়েছে, মানে আমার ফোন নিয়ে গেছে, তাহলে আমার তো ক্ষতি হয়েছে, তাহলে আমার অবৈধ ক্ষতি হলো কেন? আপনার অবৈধ ক্ষতি হলো এই কারণে, কারণ এই জিনিসটা তো আপনার কাছ থেকে অবৈধভাবে নিছে। যদি আদালত আমার জরিমানা করতো তাহলে যে ক্ষতিটা হতো সেটা হলো আইনগত ক্ষতি। আচ্ছা, তার মোবাইল কোর্টে, মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ম্যাজিস্ট্রেট মহোদয় একজনকে 20,000 টাকা জরিমানা করছে। এই জায়গায় যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা হলো অবৈধ, অবৈধ ক্ষতি না, বৈধ ক্ষতি। কিন্তু যদি কেউ এসে ভয় দেখায় 20,000 নিত, তাহলে যে নিত তার হয়তো অবৈধ লাভ, যার কাছ থেকে নিছে তার হয়তো অবৈধ ক্ষতি। তো একটু পড়ি, দেখেন। দণ্ডবিধির 23 ধারায় অবৈধ লাভ, অবৈধ ক্ষতি সংজ্ঞায়িত করা হয়েছে। অবৈধ লাভ, রংফুল গেইন। অবৈধ লাভ অর্থ হলো, বল দিবেন, বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নাই। এই যে আন্ডারলাইন করেন, বেআইনি ভাবে এমন সম্পত্তি লাভ করা যে সম্পত্তির উপর লাভকারী ব্যক্তির কোনো কি নাই, আন্ডারলাইন করেন, আইনানুগ অধিকার নেই। ইংলিশটা দেখেন, রংফুল গেইন ইজ গেইন বাই আনলফুল মিনস অফ প্রপার্টি টু হুইচ দ্য পারসন গেইনিং ইজ নট লিগালি এন্টাইটেলড। আইনগত অধিকার নাই। যেমন ক একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িটি চোর ক এর কোনো আইনানুগ অধিকার নেই, সুতরাং ক সম্পত্তিটি অবৈধভাবে লাভ করেছে বলে কি হবে? গণ্য হবে। বুঝছেন? অপরদিকে আমরা চলে এসে অবৈধ ক্ষতি, রংফুল লস। আমি আবারও বলে রাখি, অবৈধ ক্ষতি বেআইনি ক্ষতি একই, কিন্তু ইংরেজি একটাই। অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি, বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। মানে আমার কাছ থেকে এমন একটা জিনিস নিয়ে গেছে বেআইনি ভাবে, যে জিনিসটার উপর আমার আইনগত অধিকার ছিল। সহজভাবে মনে রাখবেন, চুরি দিয়ে, চুরি করলে একজনের হয় অবৈধ লাভ আর একজনের হয় অবৈধ ক্ষতি। এ বিয়ের একটি ঘড়ি চুরি করলো, এখানে বিয়ে হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উক্ত ঘড়িতে বিয়ের আইনানুগ অধিকার ছিল, সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিয়ের অবৈধ ক্ষতি হলো, আর চোরের হলো কি বলেন? অবৈধ লাভ। তারপরে দেখেন, যখন কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হতে, আন্ডারলাইন করবেন, বঞ্চিত করা হয় বা তার নিকট থেকে সম্পত্তি নিয়ে যাওয়া হয়, তখন যে ব্যক্তি এরূপ সম্পত্তি গ্রহণ করে সে অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে।
এবং যে ব্যক্তির নিকট থেকে উক্ত সম্পত্তি গ্রহণ করা হলো সে অবৈধ ক্ষতি করেছে বলে গণ্য হবে। কে বোঝেন নাই বলেন তো? অবৈধ লাভ অবৈধ ক্ষতি কে বোঝেন নাই বলেন? পড়া 75% এই জায়গাতে করে নিয়ে যাবেন, না বুঝলে বলেন যে অবৈধ লাভ অবৈধ ক্ষতি কে বোঝেন নাই। মনির সাহেব বুঝছেন? বলেন তো অবৈধ লাভ অবৈধ ক্ষতি কাকে বলে ওনারা দেন। অবৈধ লাভ হচ্ছে যে জিনিসটার উপরে আমার আইনগত অধিকার নাই, কিন্তু ওই জিনিসটা আমি নিয়ে গেলাম বা দখল করলাম, সেটা হচ্ছে অবৈধ লাভ, ভোগ করলাম। আর অবৈধ লস হচ্ছে যার কাছ থেকে, যার আইনগত অধিকার আছে কিন্তু তার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে গেছে, তখন তার অবৈধ লস হয়েছে। হুম। আখেনুর, আখেনুর দেন অবৈধ লাভ অবৈধ ক্ষতির একটা উদাহরণ দেন আখেনুর। স্যার ওই যেমন আপনার কাছ থেকে আমি ফোনটা নিয়ে গেছি অবৈধভাবে, এইটি আমি অবৈধ লাভ করছি। হুম। আর অবৈধ ক্ষতি হয়েছে কার? অবৈধ ক্ষতি হয়েছে আপনার, আর লাভ হয়েছে আমার। ফোন নিয়ে নেবেন, সাদের ফোন কয়দিন আগে কিনছি। আচ্ছা, জেনে রাখা ভালো, তো চলে আসি। অবৈধ লাভ অবৈধ ক্ষতি কোনো অপরাধ না, এটা বললেন অপরাধ না, মানে এই অবৈধ লাভ করা অবৈধ ক্ষতি করা কোনো অপরাধ না। কিন্তু কতিপয় অপরাধ হয়েছে কিনা তা নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কোনো অপরাধ হয়েছে কিনা সেটা নির্ধারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন চুরি, ডাকাতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসৎভাবে আত্মসাৎ করা ইত্যাদি। অর্থাৎ এই যে যে অপরাধগুলো এগুলো সামনে আমরা পড়বো, এই সকল অপরাধে এক পক্ষের হয় অবৈধ লাভ আর এক পক্ষের হয় অবৈধ ক্ষতি। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি অবশ্যই সম্পত্তি, গোল দিবেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোন ধরনের সম্পত্তি সম্পর্কিত, স্থাবর বা অস্থাবর সম্পত্তি। যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করে তাকে অবশ্যই উক্ত সম্পত্তিতে আইনগতভাবে অধিকারী হতে হবে। মানে একজন চোর একটা মোবাইল চুরি করছে, এখন চোরের কাছ থেকে আবার আর একজন চুরি করছে, বলেন তো ওই চোরের অবৈধ ক্ষতি হয়েছে কিনা? আর এক চোরের অবৈধ লাভ হয়েছে, বাট ওই চোরের কিন্তু অবৈধ ক্ষতি হয় নাই। এখন সে যদি বলে যে কত কষ্ট করে চুরি করলাম জীবনের আহ ঝুঁকি নিয়ে, অবশ্যই অবৈধ ক্ষতি হয়েছে, তার আবেগের কারণে হয়েছে, বাট আইনগত ভাবে অ্যাকচুয়ালি তার অবৈধ ক্ষতি হয় না, কারণ ওই মোবাইলটার উপর তার কোনো আইনগত অধিকার নাই। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দণ্ডবিধির ড্যাশ ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতিকে সংজ্ঞায়িত করা হয়েছে, কত ধারায়? 23 ধারায়। 2 নম্বর, এটা একটু টেনে দিয়ে যান। 2 নম্বরটা দেখেন, দশ অর্থ হলো বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নেই, এটা হলো অবৈধ লাভ। অবৈধ লাভ অর্থ হলো বেআইনি ভাবে এমন সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির, যে লাভ করছে তার কোনো আইনানুগ অধিকার নাই, তাহলে তার কি হয়েছে? অবৈধ লাভ। তো প্রশ্নগুলো পড়ে নিবেন। তাহলে আমরা 19 ধারায় পড়লাম জজ, 20 ধারায় পড়লাম কোর্ট অফ জাস্টিস, 21 ধারায় পড়লাম পাবলিক সার্ভেন্ট, আর 22 পড়ি নাই, 23-এ পড়লাম রংফুল গেইন রংফুল লস। আচ্ছা, অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে, ডিসঅনেস্টলি এন্ড ফ্রডুলেন্টলি, এটা একটু পড়বো। দুইটা বিষয়, অসাধুভাবে, এটা একটু দেখেন, অসাধুভাবে এই শব্দটার ইংরেজি হচ্ছে ডিসঅনেস্টলি, এটা দিছে 24 ধারায়। আর প্রতারণামূলক ভাবে এটার সংজ্ঞা আছে, মানে ইংরেজি হচ্ছে ফ্রডুলেন্টলি, এটা আছে 25 ধারায়। বুঝছেন? তাহলে আপাতত মনে রাখবেন অসাধুভাবে ইংরেজি কি? ডিসঅনেস্টলি, কত ধারা? 24। প্রতারণামূলক ভাবে ইংরেজি কি? ফ্রডুলেন্টলি, কত ধারা? 25। এই যে দেখেন, দাঁত ভাঙতে ভাঙতে যতটুক থাকে, দেখেন দাঁত ভাঙতে ভাঙতে থাকে। আমার আরিফ সাহেব পাস করে গেছে না,
সে তো ভর্ৎসনা বলতে পারে না, তারপরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো যাই হোক, দেখেন আরিফ সাহেবরে মিস করতেছি। দ্য পেনাল কোড 1860-এর আন্ডারলাইন করেন 24 ধারায় অসাধুভাবে, ডিসঅনেস্টলি এবং 25 ধারায় প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। তো আমরা চলে আসি অসাধুভাবে। ধারা কত? 24 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তির বেআইনি লাভ করাতে, আন্ডারলাইন করেন, বেআইনি লাভ করাতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে উক্ত ব্যক্তি ওই কাজটি গোল দেবেন অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সহজভাবে বলে দিই, সেটা হলো যে জায়গায় বেআইনি লাভ আর বেআইনি ক্ষতি আছে সেই জিনিসটা হইছে অসাধুভাবে। বুঝেন নাই বোধহয়? চুরির ক্ষেত্রে বেআইনি লাভ আছে, বেআইনি ক্ষতি আছে, আর যে বেআইনি লাভটা করছে এই কাজটা কিভাবে করছে? অসাধুভাবে। এলো কথা। হ্যাঁ, অসাধুভাবে। অসাধুভাবে মানে হলো আপনার খারাপ উদ্দেশ্য ছিল। ডিসঅনেস্টলি মানে কি? আপনি সৎ না, অসৎ, অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন। তাহলে আমরা বলতে পারি যে জায়গায় বেআইনি লাভ আছে, বেআইনি ক্ষতি আছে, ওই কাজটাই করা হয়েছে কিভাবে? অসাধুভাবে। তাহলে চুরিতে বেআইনি লাভ বেআইনি ক্ষতি হয়েছে, কাজ হয়েছে কেমনে? অসাধুভাবে। ছিনতাইতে বেআইনি লাভ বেআইনি ক্ষতি আছে, কাজ হয়েছে কেমনে? অসাধুভাবে। আবার পড়ি বাংলাটা। কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে বা কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে উক্ত ব্যক্তি ওই কাজটি অসাধুভাবে করে বলে গণ্য হবে। উপাদানে চলে আসি। দেখেন উপাদান, যে অভিযুক্ত অবশ্যই কোনো কার্য করবে, এমন কার্য করেছে কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে, আন্ডারলাইন করবেন, বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে। এমন বেআইনি লাভ বা বেআইনি ক্ষতি অবশ্যই কোনো ফুল দিবেন সম্পত্তি সম্পর্কিত হতে হবে। ভাই একটা জিনিস একটু মাথা দিয়ে চিন্তা করেন, যে যে জায়গায় সম্পত্তি নাই সেই জায়গা বেআইনি লাভ বেআইনি ক্ষতি অসাধুতা নাই। কেমনে? একজন আর একজনকে হত্যা করছে, একজন আর একজনকে হত্যা করছে, এই জায়গা কি বেআইনি লাভ বেআইনি ক্ষতি আছে? জাস্ট একজনে মেরে ফেলছে, ওই জায়গা কি কোনো সম্পত্তি নিছে? নাই নাই। ওই জায়গা কারো বেআইনি লাভও হয় নাই, বেআইনি কি ক্ষতিও হয় নাই। আচ্ছা, যে ব্যক্তি এমন বেআইনি লাভ করেছে সে উক্ত সম্পত্তির অধিকারী না, বরং যে ব্যক্তির এমন বেআইনি ক্ষতি হয়েছে সে এমন সম্পত্তির অধিকারী হবে। তো আপনি এত প্যাচগোছ যদি না বুঝেন, আপনি জাস্ট মনে রাখবেন যে অসাধুভাবে বা ডিসঅনেস্টলি এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে কত ধারায়? 24 ধারায়। আর যে জায়গায় বেআইনি লাভ বা বেআইনি ক্ষতি আছে ওই কাজটা, ওই অপরাধটাই করা হয়েছে কোন ভাবে? অসাধুভাবে। সাধারণত এই আন্ডারলাইন করেন, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদি অপরাধের ক্ষেত্রে অসাধুভাবে কার্যটি করা হয়। তাহলে এই সকল অপরাধের ক্ষেত্রে বেআইনি লাভ বেআইনি ক্ষতি থাকে এবং কাজটা করা হয় কিভাবে? অসাধুভাবে। এখন কেউ যদি বলে যে আমি সরল উদ্দেশ্যে চুরি করছি, সৎ উদ্দেশ্যে একজনের ছাগল আর একজন নিয়ে আসতে পারে, কিন্তু যদি সে স্বীকার করে চুরি করছি সরল বিশ্বাসে, হবে না। চুরি মানেই সে জায়গা কি আছে? অসাধুতা আছে। আমরা একটু চলে আসি প্রতারণামূলক ভাবে, ফ্রডুলেন্টলি। ধারা 25, প্রতারণা। দণ্ডবিধিতে আমরা পড়বো যে কোথাও কোথাও কোনো কাজ করা হয় অসাধুভাবে, কোথাও কোথাও কোনো কাজ করা হয় প্রতারণামূলক ভাবে, কোথাও কোথাও কোনো কাজে অসাধুতাও আছে প্রতারণাও আছে। প্রতারণা কাকে বলে? প্রতারণা বলল যে ছলনা করা, তঞ্চকতা করা, যে যা করলে যা হবে না আমি সেই আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিয়ে ওই আশ্বাস দিয়ে কাজটা করতেছি। ধরেন বলা হলো যে হরলিক্স খাইলে টলার স্ট্রঙ্গার শার্পার হয়, হরলিক্স খাইলে 6 ফুট হবে, যে মানুষ হরলিক্স খাবে সে 6 ফুট হবেই, কিন্তু দেখা গেল যে ওর কোনো উন্নতি হয় না, তাহলে এটা একটা কি? প্রতারণা। এরপরে বললেন যে এই চুল মাথায় মাখলে, এই চুল মানে এই তেল মাথায় মাখলে চুল গজাবে, একেবারে এই ঝাঁকড়া চুল, ক্রিস গেলের মতো চুল হবে, কিন্তু দেখা গেল মাথায় মাখার পরে মাথার পিছনে যা ছিল ওই করাও পড়ে গেছে, তাহলে এটাও প্রতারণা। এখন একটা জিনিস দেখেন, চুরি ডাকাতি দস্যুতা এগুলাতে কিন্তু প্রতারণা থাকে না, এগুলা লয়ে যাই, দেখ বের কর নিয়ে যাই, কিন্তু কিছু কিছু অপরাধ আছে এগুলাতে ছলনা থাকে।
প্রতারণামূলক ভাবে। আমি কোর্টে যে অপরাধগুলো সবচেয়ে বেশি হয় 406 420-এর মামলা হয়, 420-এ আছে যে প্রতারণা করে, আমার কাউকে বিদেশে পাঠানোর কোনো ক্ষমতা নাই, তারে বললাম যে আমার ভিসা আছে ইতালির, তুমি এত টাকা দাও, বাট আমার অ্যাকচুয়ালি ওরকম কোনো ক্ষমতাই নাই, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন আমি আর টাকা দিচ্ছিও না, আর বললাম যে সে জানতে বললো যে আমার এরকম কোনো ক্ষমতাও নাই, তাহলে তার সাথে আমি কি করছি? ছলনা। তাহলে ছলনা যেখানে আছে সেই জায়গায় কাজটা করছে কিভাবে? প্রতারণামূলক ভাবে। তাহলে আমাদের দণ্ডবিধিতে কোনো কোনো অপরাধ করা হয় অসাধু ভাবে, কোনো কোনো অপরাধ করা হয় কি প্রতারণামূলক ভাবে, আর কোনো কোনো অপরাধে অসাধুতাও থাকে, প্রতারণাও থাকে। এই যে দেখেন, দণ্ডবিধির 25 ধারায় প্রতারণামূলক ভাবে এর সংজ্ঞা দেওয়া হয়েছে। দণ্ডবিধির 25 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলা যাবে যদি সে কাজটি, গোল দিবেন, প্রতারিত করার অভিপ্রায়ে করে কিন্তু অন্যথায় না করলে। অন্যথায় না লিখলে হবে, করলে টুক কেটে দেন, অন্যথায় না। সুতরাং প্রতারিত করার অভিপ্রায়ে কোনো কিছু করা বা প্রতারণামূলক ভাবে করা মর্মে গণ্য হবে। প্রতারিত করা বলতে গোল দিবেন ঠকিয়ে দেওয়া বা প্রবঞ্চিত করা যাবে, বা যে ব্যক্তিকে ঠকিয়ে দেওয়া হবে তার ক্ষতি করা। যেমন দেখেন, গোল দিবেন 264 থেকে 266, এইগুলা আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধি 264 থেকে 266 এগুলাতে কি আছে? এগুলাতে 64 থেকে 66 পাইছেন? 264 থেকে 66-তে আছে যে ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া এক ধরনের প্রতারণা। তারপরে 415-তে আছে চিটিং, প্রতারণা। 421 থেকে 424 ইত্যাদি ধারায় উল্লেখিত অপরাধের ক্ষেত্রে প্রতারণামূলক ভাবে বিষয়টি করা হয়েছে সেটা প্রমাণ করতে হয়। তো মনে রাখবেন, ডিসঅনেস্টলি কত ধারা? 24, আর ফ্রডুলেন্টলি 25। এখন অসাধুভাবে আর প্রতারণামূলক ভাবে এর পার্থক্য যদি দেখেন, অ্যাকচুয়ালি পার্থক্য হলো যে অসাধুভাবে একটু পড়ি, দেখেন অসাধুভাবে এর ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে কোনো কিছু গোপন করা বা প্রবঞ্চনা করার এমন কিছু করার প্রয়োজন নাই। অসাধুভাবে যে কাজটা করছে চুরির ক্ষেত্রে, চোর কিন্তু এসে কিছু গোপন করে না, এরকম কিছু নাই। কিন্তু প্রতারণার ক্ষেত্রে অবশ্যই সে একটা কিছু কি করে, গোপন করে। কিন্তু প্রতারণামূলক ভাবে এর ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে কোনো কিছু গোপন করা বা প্রবঞ্চনা করা হয় সেটা প্রমাণ করতে হয়। এইগুলাই মোটামুটি কথা। আর একটু দেখেন 2 নাম্বারটা, যে অসাধুভাবে এর ক্ষেত্রে বেআইনি ক্ষতি করার বা বেআইনি লাভ করার অভিপ্রায় থাকে, কিন্তু এমন অভিপ্রায় প্রতারণামূলক ভাবে এর ক্ষেত্রে থাকে না। আর্থিক ক্ষতি করার অভিপ্রায় না থাকলেও প্রতারণা থাকতে পারে। যারা বারবার পড়বেন জাস্ট মনে রাখেন যে অসাধুভাবে আছে কততে? 24, প্রতারণামূলক ভাবে 25। দণ্ডবিধির কিছু কিছু অপরাধ করা হয় অসাধুভাবে, কিছু কিছু অপরাধ করা হয় প্রতারণামূলক ভাবে, আবার কিছু কিছু অপরাধে প্রতারণাও থাকে, অসাধুতাও থাকে। আমরা বিগত বছরের প্রশ্নে চলে যাই যে দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি ড্যাশ করেছে বলে গণ্য হবে। ক্ষতি সাধনের উদ্দেশ্যে অসাধুভাবে, বা লাভ করার উদ্দেশ্যে অসাধুভাবে। আর একটা ধারা পড়ে ফেলি, দেখেন নকল করা, কাউন্টারফেইট, ধারা 28। এবং এই ইংলিশ টার্ম গুলো মনে রাখতে হবে। আখিনুর, দাঁত ভাঙুক আর যায় ভাঙুক, দাঁত ভাঙলে লাগানো যাবে। নকল করা, কাউন্টারফেইট। নকলকরণের ক্ষেত্রে নিম্নলিখিত আবশ্যিক শর্তগুলি থাকতে হবে, যথা আন্ডারলাইন করবেন, কোনো একটি বস্তুকে অন্য বস্তুর সাদৃশ্য করা, সদৃশ করা। মানে আমাদের একটা কোম্পানি ধরেন আইফোনের নকল করছে আর এক কোম্পানি, ওরকম তৈরি করছে। বোম্বে সুইটস এর পটেটো চিপস এর মতো অনেক চিপস বাজারে আছে, দেখবেন যে ওরকম ছবিওয়ালা। তো সে কি করছে? নকল করছে। লেক্সাস বিস্কুট ওরকম আছে, নকল করছে। এমন সদৃশ করার অভিপ্রায় হলো, আন্ডারলাইন করেন, অনুরূপ সাদৃশ্য দ্বারা প্রতারণা বা প্রবঞ্চনা করা। ওরকম করছে কেন? যাতে সবাই ভাবে ওটা লেক্সাস, বাট অ্যাকচুয়ালি ওটা গোল্ড মার্কের লেক্সাস না, বা কোন জায়গা বা আসল লেক্সাস এর নকল করছে যাতে সবাই ভাবে এটা আসলটা। আচ্ছা, অনুরূপ সাদৃশ প্রতারণা করা, অনুরূপ সাদৃশ্য প্রতারণা করার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে এমনটি জেনে সদৃশ করা। জেনে রাখা ভালোটা গুরুত্বপূর্ণ। দেখেন, নকলকরণের ক্ষেত্রে অনুকরণ বা নকল, গোল দিবেন, অবিকল হওয়া বাধ্যতামূলক না। ইমিটেশন বলি না আমরা,
এই যে দেখেন, ইট ইজ নট এসেনশিয়াল টু কাউন্টারফেটিং দ্যাট দ্য ইমিটেশন, মানে এই যে যে নকলটা করছে শুড বি এক্সাক্ট, মানে হুবহু নকল হওয়ার, হুবহু একরকম হওয়ার প্রয়োজন নাই। যদি 20% মিলে 50% মিলে তবুও ধরে নেওয়া হবে এটা কি বলেন, নকল। তো আমরা আজকে কি কি পড়লাম দেখেন, আজকে একটু কম পড়লাম। আপনারা আহ মোটামুটি আগামী দিন এই যে যে পর্যন্ত দণ্ডবিধি পড়ছি এর ভিতরে পরীক্ষা হবে, এবং শনিবারে আপনাদের সিআরপিসি পরীক্ষা আছে। তাহলে আজকে আমরা ধারাগুলোর মধ্যে প্রথমে যা যা পড়ছি দেখেন, যে দণ্ডবিধি একটা সাবস্ট্যান্টিভ ল। দণ্ডবিধি প্রথম আইন কমিশন গঠিত হয় 1834 সালে। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা লর্ড ম্যাকুলে। কমিশনার ছিলেন জে.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ. মিলেট, আর একটা হলো কে, অ্যান্ডারসন, এফ. মিলেট আর আলো ম্যাকলয়েড। আচ্ছা, এই তিনজন, মোট সদস্য 4 জন। ইন্ডা দণ্ডবিধির খসড়া দেয় 1837 সালে। দণ্ডবিধি খসড়া পাস হয় 1860 সালে, আর কার্যকর হয় 1862 সালে। প্রথমে দণ্ডবিধির ধারা ছিল 488টা, বর্তমানে আছে 511টা। দণ্ডবিধিতে তফসিল টফসিল কিছু নাই। দণ্ডবিধির প্রয়োগ, প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 2, 3, 4। রাষ্ট্রের ভেতরে প্রয়োগ 2 ধারা, রাষ্ট্রের বাইরে প্রয়োগ 3 আর 4 ধারা। 2 ধারায় বলছে বাংলাদেশের ভিতরে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে, 2 ধারা। 3 ধারায় বলছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে এমন অপরাধ, এমন কাজ করছে যেটা ওই দেশে অপরাধ না, আমাদের দেশে অপরাধ। 4-এর 1-এ বলছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে এমন একটা কাজ করছে যেটা ওই দেশেও অপরাধ, আমার দেশেও অপরাধ। 4-এর 4 এখানে বলছে যে বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ পৃথিবীর যেখানেই থাকুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে। এই হলো আপনার 4-এর 4। এরপরে আমরা পড়লাম যে জেনারেল এক্সপ্লানেশন, দণ্ডবিধির 2য় অধ্যায়। এই 2য় অধ্যায় হচ্ছে আপনার 6 থেকে 52 ক। কত বলেন? 6 থেকে 52 ক, অর্থাৎ দণ্ডবিধির যাবতীয় সংজ্ঞা টঙ্গা এই 6 থেকে 52 কতে প্রদান করা হয়েছে। তো তার আগে আমরা আজকে যেটা দিয়ে শুরু করলাম, জজ আছে 19 ধারায়, কোর্ট অফ জাস্টিস আছে 20 ধারায়, সরকারি কর্মকর্তা আছে 21 ধারায়, রংফুল গেইন রংফুল লস আছে 23 ধারায়, ডিসঅনেস্টলি আছে 24 ধারায়, আর ফ্রডুলেন্টলি আছে কত, 25 ধারায়, কাউন্টার ফেটিং আছে কত, 28 ধারায়। হুবহু নকল করার প্রয়োজন নাই। তো এই ছিল আজকের পড়া। যান, আজকে পর্যন্ত ছাড়লাম, এরপরে কিন্তু রাত্রেও হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, পরীক্ষা থাক আজকে, আগামী দিন নেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ স্যার।